আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। লেনদেন ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের কার্যক্রম। এখন পর্যন্ত 220টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে 137টির। অপরিবর্তিত রয়েছে 37টি কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 662 কোটি টাকা। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছিল 1200 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন, তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে। ইমন, দেশের প্রধান পুঁজিবাজারগুলো তো টানা চাঙা রয়েছে, এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ সুমনা। আমি এখন রয়েছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা প্রথম 3 ঘন্টার লেনদেন দেখছিলাম। আমরা আজকে দেখছি যে প্রথম 3 ঘন্টার ভিতরে আসলে আপনার সূচকের তেজি ভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। যদিও এখানে আমরা আজকে দেখছি যে প্রথম 3 ঘন্টায় লেনদেন প্রায় 700 কোটি টাকা দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজারে। যদিও এখানে বলে রাখা ভালো যে গতকাল আপনার ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছিল 1200 কোটি টাকার উপর, অর্থাৎ এই 2025 সালের ভিতরে যেটি রেকর্ড। তো এরকম একটি লেনদেনের মধ্যে দিয়ে তেজি ভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। একই সাথে এখানে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং আমরা সূচকের দিকে তাকালেও দেখছি সূচক প্রায় 42 পয়েন্টের মতো বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5432 পয়েন্টে। তো এরকম একটি বাজার। তো বাজারের বিস্তারিত শুনতে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত পরিচালক জনাব মিনহাজ মান্নান ইমন। আমরা তার কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত শুনবো। জনাব মিনহাজ মান্নান ইমন, আপনাকে দীপ্ত টিভির এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে যে আমরা লেনদেন বাড়ছে, এটি কি বিনিয়োগকারীদের বাজারের প্রতি যে আস্থা বাড়ছে সেটার কি এক ধরনের ইঙ্গিত? ধন্যবাদ আপনাকে। তো খুব স্বাভাবিক একটা চিত্র বাজারে, যে বাজার যখন লেনদেন বাড়ছে, যখন সূচক বাড়ছে, যখন শেয়ারের দাম বাড়ছে, তখন তো বিনিয়োগের আগ্রহ ছাড়া তো আর এটা সম্ভব না। বিনিয়োগের আগ্রহ তো আমরা গত প্রায় মাসখানেক যাবতীয় দেখছি, এবং আমরা বলছিলাম যে বাজারে কিছু সংস্কার কর্মসূচির ব্যাপারে কিন্তু আমাদের বেশ কিছু দাবি ছিল, এবং আমরা আগেও বলেছি যে এই বাজারে যে বিনিয়োগের আস্থা হারানোর জন্য যেসব বিষয়গুলি ছিল সেই ছোটো ছোটো বিষয়গুলি কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। এবং মোটা দাগে নিয়ন্ত্রণ সংস্থা, সরকারের পক্ষ থেকে ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশন, সকলের যৌথ উদ্যোগে কিন্তু সেই ঘাটতির বিষয়টাকে অ্যাড্রেস করা হয়েছে। এবং বিনিয়োগকারীকে বাজারমুখী হবার জন্য যে সকল উপাদান বাজারে আমরা দেখেছি যে নেই সেগুলো কিন্তু সবাইকে আলোকপাত করা হয়েছে, এবং বিনিয়োগকারীকে আস্থা অর্জন করবার জন্য কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা সকল পক্ষকে স্টেক হোল্ডারদের নিয়ে কিন্তু একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন। এর মধ্যে আবার দেখেছি আমরা যে বাজারে যারা কারসাজি করেন তাদেরকে জরিমানার আওতায় এনেও কিন্তু একটা ভালো মেসেজ বাজারে দেওয়া হয়েছে। আমরা মন্দ আইপিও বাজারে আসবে তেমন কোনো সম্ভাবনা দেখছি না। অর্থাৎ কমিশন কিন্তু এই সকল ব্যাপারে কিন্তু মানে গত দুই দশক বা যদি এক যুগের যে অন্যায় অবিচারগুলো বিনিয়োগকারীর আস্থাহীনতা তো মানে আস্থার জায়গাটা নষ্ট করেছিল, সেই জায়গাগুলো ক্রমশ কমিশন কিছুটা অ্যাড্রেস করতে পারছে, এবং সেই আস্থার জায়গাটা বিনিয়োগকারীকে ফেরত দিতে পারছে যে এই কাজগুলো আবার হবে না। এটা আসলে বিনিয়োগকারী বাজারে ফিরে আসার মূল কারণ। এখানে আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে আমরা দেখছিলাম যে বাজারে বেশ কদিন ধরে বিভিন্ন সেক্টর এক একদিন এক একটা সেক্টর মুভ করছে। তো এটা কি বাজারে যে এক ধরনের ভাইব্রেন্সি সেটার কি ইঙ্গিত দিচ্ছে? না, এটা তো সঙ্গত কারণেই। বাজারে যে সব সেক্টর একসাথে বাড়বে না। একটি সেক্টর বাড়ছে মানে সেই সেক্টরে কেউ না কেউ শেয়ার সেল করছে, এক পক্ষ কিনছে এক পক্ষ বিক্রি করছে। যে বিক্রি করছে সে তো রাতারাতি আবার সেটা আবার কিনবে না, সে তখন আরেকটা সেক্টরে শেয়ার কিনছে। এই পুরো প্রক্রিয়াটাই হচ্ছে সুস্থ এবং স্বাভাবিক, যেটা আসলে বাজারে অ্যাবসেন্ট ছিল, যে কারণে আপনি ভলিউমটা দেখতে পাচ্ছেন। একদল বিক্রি করছে, একদল কিনছে, আবার যে বিক্রি করছে সে আবার আরেকটা শেয়ার কিনছে। এই যে কন্টিনিউয়াস একটা সাইকেল, এটাই কিন্তু বাজারের টার্নওভারটাকে বাড়ায়, এটাই বাজারের আস্থার জায়গাটাকে অনেক শক্ত করে, বাজারের গভীরতাকে একটা দীর্ঘমেয়াদী অবস্থানের দিকে নিয়ে যায়। ফলে বিনিয়োগকারী আস্থা বাড়তে থাকে, সূচক বাড়তে থাকে, শেয়ারের দাম বাড়তে থাকে, সব আসলে আশাব্যঞ্জক ঘটনা ঘটতে থাকে একই সাথে। তখন জনাব মিনহাজ মান্নান ইমন, আপনার কাছে সবশেষ আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে যে মার্জিন রুলের খসড়া প্রকাশ করা হয়েছে, তো এটি তো আপনার জনমত যাচাইয়ের জন্য আপনার ইতিমধ্যেই আপনার ওয়েবসাইট এবং আপনার পত্রিকায় প্রকাশ করা হয়েছে, এটি কি অবস্থায় রয়েছে এখন? বাজারের সংস্কার কর্মসূচির একটা স্বাভাবিক অংশ হিসাবে কিন্তু শেয়ার বাজার আপনারা দেখেছেন যে দীর্ঘদিনের যে একটা পুঞ্জীভূত একটা সমস্যা, অর্থাৎ ইকুইটি নেগেটিভ ইকুইটি সংক্রান্ত মার্জিন ঋণের ক্ষেত্রে, তো সেই মার্জিন রুলসের টাস্কফোর্সের সংস্কার প্রস্তাব অনুযায়ী কিন্তু একটা খসড়া প্রস্তাব আমরা পেয়েছি। তো সেখানে আসলে
তার ভিতরে কিছু কিছু বিষয় নিয়ে কিন্তু মার্চেন্ট ব্যাংকগুলোর কিছু অস্বস্তি আছে। তো সেই বিষয় নিয়ে কিন্তু বাজারের মার্চেন্ট ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টকের ডিবি প্রেসিডেন্ট, ঢাকা স্টকের চেয়ারম্যান এবং যারা আমরা শেয়ার হোল্ডার ডিরেক্টর আছি তারা কিন্তু গতকাল বসেছিলাম। তো সেক্ষেত্রে বাজারের এই সংক্রান্ত যতগুলো স্টেক হোল্ডার সকলের সাথে আলাপ আলোচনা হয়েছে, তারা তাদের সমস্যাগুলো আলোকপাত করেছেন, অ্যাড্রেস করেছেন। আমরা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মাননীয় কমিশনের সাথে কিন্তু আমরা বসবো, আমরা তাদেরকে বিষয়গুলো বোঝাবার চেষ্টা করব। আপনি আশ্বস্ত থাকতে পারেন যে এখন কিন্তু কমিশন একটা ফ্রেন্ডলি কমিশন, যে কোনো বিষয় নিয়ে কিন্তু কথা বলা যাচ্ছে, কথাটা তাদের কানে পৌঁছানো যাচ্ছে এবং তারা কিন্তু অ্যাড্রেস করছেন। এটা একটা অসম্ভব ভালো একটা বিষয়। তো ফলে মার্জিন রুলসের যে সমস্ত সামান্য কিছু বিষয় অস্বস্তি আছে, আমি মনে করি সেটা থাকবে না। আমরা দ্রুততম সময়ে কমিশন চেয়ারম্যানের কাছে আবেদন জানাবো এবং ওনাকে চেষ্টা করব বোঝানোর জন্য যে এই বিষয়গুলিতে আলোকপাত করবার জন্য। আমি মনে করি উনি অত্যন্ত সৎ এবং যোগ্য একজন ব্যক্তি, বিষয়গুলিকে অ্যাড্রেস করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মিনহাজ মান্নান ইমন। আমরা কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক জনাব মিনহাজ মান্নান ইমনের সাথে। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে আসলে প্রথম 3 ঘন্টার লেনদেনে দেখছিলাম যে একটি তেজিভাব বিরাজ করছে লেনদেনের ভলিউমে, মোট যে সূচক সেখানেও আমরা দেখছি যে ইতিবাচক একটা ধারা রয়েছে এবং একই সাথে আমরা দেখছি যে অধিকাংশ কোম্পানি শেয়ারের দর বেড়েছে। তো আমরা যেহেতু দেখছিলাম যে প্রথম 3 ঘন্টায় আসলে আপনার লেনদেন প্রায় 700 কোটি টাকা ছাড়িয়ে গেছে, সুতরাং আরও 1.5 ঘন্টা বাকি রয়েছে ঢাকার প্রধান পুঁজিবাজার ডিএসসিতে লেনদেনে। সুতরাং 1.5 ঘন্টা পরেই বোঝা যাবে আসলে মোট লেনদেনের পরিমাণ আজকে কোথায় গিয়ে দাঁড়ায়। তো সুমনা, আমার হাতে আসলে এখন পর্যন্ত এতটুকুই ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। এমন আপনাকে ধন্যবাদ। গ্যাস সংকটে প্রায় সারা বছর বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটির মূল্যবান যন্ত্রপাতি। এই অবস্থায় আমদানির মাধ্যমে সারের চাহিদা মেটাতে হচ্ছে। এই দৃশ্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার। চারপাশে গজিয়ে গেছে অসংখ্য আগাছা। গ্যাস সংকটের কারণে মাসের পর মাস বন্ধ অবস্থায় পড়ে থাকায় নষ্ট হচ্ছে কারখানার মূল্যবান যন্ত্রপাতি। 1980 সালে 536 একর জায়গায় রাষ্ট্রায়ত্ত এই কারখানাটি স্থাপন করা হয়। দৈনিক 1600 মেট্রিক টন উৎপাদন সক্ষমতা নিয়ে 1983 সালে বাণিজ্যিক উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি। প্রতি বছর গড়ে প্রায় 4.25 লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে লাভজনক অবস্থায় ছিল এটি। 2011 সাল থেকে গ্যাস সংকটের কবলে পড়ে এই সার কারখানা। 2023-24 অর্থ বছরে চালু ছিল মাত্র 41 দিন। শ্রমিকদের আন্দোলনের মুখে গত বছরের 15 নভেম্বর গ্যাস সরবরাহ শুরু হয়। চলতি বছরের 23 জানুয়ারি আবারও উৎপাদনে যায় সরকারি এই প্রতিষ্ঠান। ভেতরে মনে করেন যে এটার অক্সিডাইজেশন হয়ে এটার কার্যক্ষমতা এগুলো হারাই ফেলতেছে দীর্ঘদিন ধরে ফ্যাক্টরি না চলার জন্য। প্রতি বছর বিদেশ থেকে সার আমদানি করতে প্রায় 10 থেকে 12,000 কোটি টাকা সরকারের চলে যায়। ব্রাহ্মণবাড়িয়াতে 500 MMCFD গ্যাস প্রোডাকশন হয়, সেখানে 10% গ্যাস 50 MMCFD কি আশুগঞ্জ সারখানা পেতে পারে না? দেশের সারের মোট চাহিদার শতকরা 15% যোগান দিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। উৎপাদন বন্ধ থাকায় প্রায় 4 লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করে সরকার। বিদেশ থেকে সারটা আসলে এখানে আসলে যে কেরিং এর সময় অনেক সার কিন্তু লস হয়ে যাচ্ছে। বস্তা 50 কেজি হয়তো থাকে না, কিছুটা লস হয়। ইউরিয়া সারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন যদি হারিয়ে গেল তাহলে এটা থাকে কি? এই অবস্থায় বেতন ভাতা, চাকরি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছে কারখানার শত শত শ্রমিক কর্মচারী। এই আশুগঞ্জবাসী যারা এখানে রয়েছে তাদের একটা হিউজ সংখ্যক মানুষের জীবিকা নির্ভর করতেছে এই কারখানা চালানোর উপরে। তা আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে বিদেশ থেকে সার আমদানি করে দেশীয় সার কারখানা বন্ধ করা, আমি মনে করি এটা একটা চক্রান্ত ছাড়া আর কিছুই না। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকলে সারা বছরই সার উৎপাদন সম্ভব বলে জানান এই কর্মকর্তা। আমাদের বিশেষ প্রতিনিধি শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় 3 পক্ষের মিটিং হয়েছে এবং তারা ওখানে আমরা শুনছি, যেটা আমাদের কাছে খবর আসছে যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে পুরো বছর গ্যাস দেওয়ার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের ব্যাপারে পেট্রোবাংলার সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। গ্যাস সংযোগ কমে যাওয়ার সাথে উৎপাদনে ইউরিয়া কমে যাওয়া, এবং ইউরিয়া যদি কমে যায় তাহলে কি সরাসরি ইম্প্যাক্ট পড়বে আপনার কৃষিক্ষেত্রে।
সেটা একটা বড় আমাদের জন্য ডিজাস্টার্স হয়ে যাবে। সেই বিষয়টা আমরা খুব তৎপরতার সাথে দেখছি। দেশে প্রতি বছর ২৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। দেশেই এর বড় অংশ উৎপাদন করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের অনেক সম্ভাবনা দেখছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। তিনি বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিলে দ্বিপক্ষীয় বাণিজ্য কয়েক গুণ বাড়ানো সম্ভব। গতকাল FBCCI এর মতিঝিল কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক আলোচনায় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী আরও বলেন, ঢাকা ও ইসলামাবাদ এখন সম্পর্ক উন্নয়নে ইতিবাচক অবস্থানে রয়েছে। ব্যবসায়ীদের মধ্যেও এ ব্যাপারে যথেষ্ট আগ্রহ রয়েছে। এই অবস্থা ধরে রাখতে পারলে দুই দেশের ব্যবসা বাণিজ্যে অনেক গতি আসবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন FBCCI এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান। আন্তর্জাতিক বাজারে আজ অপরিশোধিত জ্বালানি তেলের দাম অনেকটাই অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $63.74। গতকাল যা ছিল $63.66। ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে গতকালের দামে প্রতি ব্যারেল $70.01। আর দুবাইতে প্রতি ব্যারেলের জন্য গুনতে হচ্ছে $69.35। গতকালও এই দাম ছিল। এদিকে ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে গতকালের সমান $69.35। আজ দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য অনুযায়ী 22 ক্যারেট মানের প্রতি ভরি বিক্রি হচ্ছে 1,71,542 টাকা, যা গতকাল ছিল 1,71,248 টাকা। 21 ক্যারেট প্রতি ভরির জন্য গুনতে হচ্ছে 1,63,741 টাকা, গতকাল যা ছিল 1,63,461 টাকা। আর 18 ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,40,351 টাকা, গতকাল দাম ছিল 1,40,111 টাকা। এদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরির জন্য গুনতে হচ্ছে 1,16,087 টাকা, যা গতকাল ছিল 1,15,888 টাকা। দর্শক, এই ছিল বাণিজ্য সংবাদ।